আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সব শুনে নীতিকার বাবা হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে এলো। লোকটার মুখের ভাব দেখে বুকের ভেতরটা কেঁপে উঠল। এই না নীতিকাকে মেরে বসে। মনে মনে যেটা ভাবলাম সেটাই হলো। নীতিকার বাবা এসে না বসে নীতিকা নীতিকা বলে ডাকতে লাগলো। বাবার ডাক শুনে নীতিকা ছুটে নিচে নেমে এলো। আঙ্কেল কিছু না বলে কিছু না শুনে নীতিকার গালে কষে দুটো থাপ্পড় মারলো। তখন সেখানে আমি, মা এবং বাবাও ছিল। নীতিকে গালে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিল। আমি এসব দেখে কিছু বললাম না, বোবার মতো দাঁড়িয়ে রইলাম। কারণ বর্তমান আমার মা বাবা এখানে আছে, তাই চুপ করে রইলাম। যতই আমি তাকে স্ত্রী হিসেবে না মানি তাতে কি হয়েছে, কিন্তু আমাদের তো বিয়ে হয়েছে, সে অনুযায়ী সে আমার স্ত্রী। আঙ্কেলের এই আচরণ দেখে বাবা উঠে দাঁড়ালো। তারপর বলল, এটা কি করছিস তুই? মেয়েটাকে মারছিস কেন? ও বাচ্চা মানুষ, না জেনে না বুঝে একটা কাজ করে ফেলেছে। যে জায়গায় আমি মেনে নিয়েছি, তোর সমস্যা কোথায়? আঙ্কেল বলল, মানতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও আমাকে বলার দরকার ছিল। যখন আমি ওর জন্য ছেলে দেখছিলাম, কালও সে আমাকে বলতে পারতো, কিন্তু আমাকে কিছু না বলে সে তার নিজের ডিসিশন নিয়ে নিল। একবারও চিন্তা করেছে যে আমার বাবার মান সম্মান বলে কিছু আছে? ও অনন্তকে ভালোবাসে, ভালো কথা। অনন্তর মতন একটা ছেলেকে জামাই হিসেবে পেলে আমি অনেক খুশি হব, কারণ ওর মতো ছেলে হাজারে খুঁজলেও একটা পাওয়া যাবে না। আমার মেয়ের কপালের ভাগ্য, এমন ছেলেকে স্বামী হিসেবে পাবে সে। নীতিকা কান্না করতে করতে বলে, সরি বাবা, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবা এসে আঙ্কেলের হাত ধরে সোফায় বসায়। তারপর বাবা আঙ্কেলের পাশে বসে। বাবা বলে, মাথা ঠান্ডা কর, যা হয়েছে তা আমরা বদলাতে পারবো না, কিন্তু আমরা এখন ওদের বিয়েটা ধুমধামের সাথে দেব। তারপর এটা সেটা বলে আঙ্কেলকে শান্ত করলো। আমি তখনও দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে দেখে যাচ্ছি। বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে কি আলাদা করে বলতে হবে? এসে শ্বশুরের পা ধরে সালাম করেন। আমি কিছু না বলে গিয়ে সালাম করি। আঙ্কেল আমার মাথায় হাত বুলিয়ে বলে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমার মেয়েটাকে এবার একটু মানুষ করতে পারো কিনা দেখো। এই বলে নীতিকার দিকে তাকালো। দেখে নীতিকা এখনো কাঁদছে, দুই গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আঙ্কেলের মনটা ব্যথিত হয়ে উঠল মেয়ের জন্য, কারণ ওনার একমাত্র মেয়ে। গায়ে হাত তুলবে তো দূর, কোনো দিনও একটা ধমক দিয়ে কথা বলেনি। আঙ্কেলের চোখে জল চিকচিক করছে। আমার মা বুঝতে পারলো ব্যাপারটা। নীতিকাকে মা বলে, যাও মা, বাবার কাছে গিয়ে বসো। মায়ের কথা মতো নীতিকা ধীর পায়ে আঙ্কেলের পাশে গিয়ে বসলো। বসতেই আঙ্কেল 2 হাতে জড়িয়ে ধরলো মেয়েকে। নীতিকাও নিজেকে ধরে রাখতে পারলো না, আঙ্কেলকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি বুঝতে পারিনি। আঙ্কেলের চোখের কোণ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আঙ্কেল নীতিকার মাথায় হাত বুলিয়ে বলে, আর কান্না করিস না মা, আমি যে তোর কান্না সহ করতে পারি না। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দুজনেই শান্ত হলো। ততক্ষণে মা নাস্তা নিয়ে এসেছে। মাকে নাস্তা আনতে দেখে আঙ্কেল বলে, আবার এসবের কি প্রয়োজন ছিল ভাবি? মা বলে, নতুন সম্বন্ধী হতে চলেছেন, আর এখন বর্তমান আপনি আমার ছেলের শ্বশুর, তাই এতটুকু আপ্যায়ন করাই যায়। বাবা বলে, এতটুকু কি বলছো? আজ ও আমাদের সাথে দুপুরে লাঞ্চ করে যাবে, তুমি ওর পছন্দের খাবারগুলো বানাবে আজ। আঙ্কেল অনেক আপত্তি করলো, আমরা কেউই শুনলাম না। মনে মনে আমি ভাবছি, কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, দোষী আমিও সমানভাবে, কিন্তু আমাকে কেউ কিছু বলল না। নীতিকার দিকে তাকিয়ে মায়া হলো, মেয়েটা আমার দিকে একবারও তাকাচ্ছে না। মনে মনে এসব ভাবছি, এমন সময় নীতিকা আমার দিকে তাকালো। আমি চোখের ইশারা করে বললাম রুমে যেতে। আমার কথা মতো নীতিকা রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে গেলাম রুমে। গিয়ে দেখি খাটে বসে আছে মেঝের দিকে তাকিয়ে। আমি গিয়ে ওর পাশে বসলাম। চোখের কোণে এখনো হালকা জল লেগে আছে। আমি হাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম, খুব জোরে লেগেছে তাই না? নীতিকা বলে, আমি বললাম, সব ঠিক হয়ে যাবে। এই বলে নীতিকার হাত ধরলাম। নীতিকা আমার চোখে চোখ রেখে বলে, সব ঠিক হোক বা না হোক তাতে আমার কোনো ফারাক পড়বে না, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা। আমি একটু অবাক হয়ে বললাম, আমাকে নিয়ে চিন্তা মানে? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? নীতিকা বলে, ঠিক তা না। আমি বললাম, তাহলে? নীতিকা বলে, তোমার শর্তগুলো মোতাবেক আমি যদি চলতে না পারি, তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? আমি বললাম, হঠাৎ একথা মাথায় আসছে কেন? নীতিকা বলে, কেন জানি না, তোমাকে পেয়েও হারানোর ভয় মনে জেগে উঠেছে। আমি ওর হাত শক্ত করে ধরে বললাম, ইচ্ছে করলে মানুষ সবকিছু করতে পারে, তুমিও চেষ্টা করো, দেখবে ঠিক পারবে। এই বলে উঠে রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি জানি আমি ওর পাশে বসে থাকলেই এটা সেটা বলে আমাকে দুর্বল করার চেষ্টা করবে। ওকে সঠিক পথে চালনা করার জন্য আমাকে কঠোর হতে হবে। দুপুরবেলা লাঞ্চ করে বিকেলের দিকে নীতিকার বাবা চলে গেল। আমাদের বিয়ে হবে আবার, সেই তারিখও ঠিক করা হলো। কাজের অফিসে আমাদের বিয়ে হলেও এখন সমাজে আত্মীয় স্বজনের সামনে দেখানোর জন্য আবার বিয়ে হবে। কি কপাল মাইরি, মানুষ একবার বিয়ে করতে পারে না, আর আমার একজনের সাথে 2-2বার বিয়ে হবে, একেই বলে কপাল। যাই হোক, সেদিন সারাদিন কোনো রকম কাটিয়ে রাতে বারান্দায় বসে আছি। নীতিকা এসে আমার পাশে বসে, কিছু না বলে চুপচাপ বসে রইল। আমি বললাম, কিছু বলবে?
নীতিকা বলে, আজ 2 দিন ধরে কলেজে যাওয়া হচ্ছে না। আমি বলছি কাল থেকে ভার্সিটিতে যাব, যদি তুমি বলো। আমি বললাম, বেশ তো, পড়াশোনার ইচ্ছা থাকলে কাল থেকে স্টার্ট করো। নীতিকা বলে, তুমি যাবে না? আমি বললাম, একটা ছেলে যখন সিঙ্গেল থাকে তখন সে তার মা বাবার উপর ডিপেন্ড করে চলে, আর যখন একটা ছেলে বিয়ে করে তখন সে ওই মেয়ের দায়িত্বের সাথে সাথে নিজের ফ্যামিলির দায়িত্ব মাথায় নেয়। আমি যদি তোমার সাথে ভার্সিটিতে যাই তাহলে তোমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? মানলাম আমি তোমাকে স্ত্রীর অধিকার দেইনি, তা বলে এমনটা তো নয় যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অফিসে জয়েন করব। তুমি বরং ভার্সিটিতে যাও, পড়াশোনা কন্টিনিউ করো। নীতিকা আমার কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে, কাল আমাকে বিয়েই করতে চাচ্ছে না, আর আজ বিয়ে করে আমার সম্পূর্ণ দায়িত্ব নিতে চাচ্ছে। একেই বলে প্রকৃতি স্বামী। আমি নীতিকাকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি ব্যাপার, অমন করে কি দেখছো? নীতিকা বলে, কিছু না, চলো খাবে। আসলে ও এসেছিল আমাকে খাবার খেতে ডাকতে। ডাকতে এসে ভার্সিটির কথা মনে পড়তেই আমাকে জানালো। তারপর দুজন নিচে চলে গেলাম খেতে। সবাই বসে একসাথে খেয়ে রুমে চলে এলাম। আমি বিছানায় শুয়ে নীতিকাকে বললাম, কাল থেকে নামাজ স্টার্ট করবে, নামাজ পড়তে পারো তো? নীতিকা বলে, পারি। আমি বললাম, তাহলে ভোর রাতে উঠো ফজরের নামাজ পড়তে। নীতিকা বলে, ঠিক আছে। আমি বললাম, বুক শেলফে অনেক হাদিসের বই আছে, সেগুলো পড়া স্টার্ট করো, তাহলে তুমি ইসলামের সম্বন্ধে অনেক কিছু জানতে বা শিখতে পারবে। আমি আরও কয়েকটা বই নিয়ে আসবো। নীতিকা বলে, ঠিক আছে, আমি কাল থেকে পড়া শুরু করব। এই বলে আমার পাশে শুয়ে পড়লো। কালকের মতো আজকেও মাঝখানে বালিশ দেওয়া। আমি মনে মনে ভাবছি, কাল তো মাঝখানের বালিশ সরিয়ে আমার গায়ের উপর এসে পড়েছে, না জানি আজ এই মেয়ে কী করবে। আমি মনে করতাম আমি বেশি নড়াচড়া করি, কিন্তু এই মেয়েকে দেখছি আমার থেকেও এক কদম আগে আছে। নানান কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। ভোর রাতে আজানের শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ি। উঠে দেখি নীতিকা অগরে ঘুমোচ্ছে। আজ আর মাঝখানে বালিশ এদিক ওদিক হয়নি। ঘরে ডিমলাইট জ্বলছিল, তার আলোতে দেখলাম শ্যালোয়ার পায়ের উপরে উঠে গেছে। প্লাজো পরার কারণে এমনটা হয়েছে। কয়েক সেকেন্ড মনে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম ওর পায়ের দিকে। তারপর নিজেকে স্বাভাবিক করে শ্যালোয়ার নিচে নামিয়ে দিলাম। ধীরে ধীরে ওকে ডাকলাম। দেখলাম কাজ হলো। নীতিকা চোখ খুলে আমাকে দেখে ঝটপট উঠে বসে। তারপর চোখ মুছতে মুছতে বলে, কি হলো, সকাল হয়ে গেছে? আমি বললাম, না, মাত্র ভোর হলো, ফজরের আজান দিয়ে দিয়েছে, তুমি উজু করে এসো, নামাজ পড়বে। নীতিকা কিছু না বলে উঠে চলে গেল। ওর চেহারার ভাব দেখে বুঝতে পারলাম একটু বিরক্ত হয়েছে। আমি মুচকি হেসে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ জামায়াতে নামাজ পড়তে যাব না, কারণ নীতিকার সাথে পড়ব। সে যেন নিজেকে একাকিত্ব মনে না করে। নীতিকা উজু করে আসে, তারপর দুজন একসাথে নামাজ আদায় করি। আমি নামাজ শেষ করে আবার শুয়ে পড়ি, কিন্তু নীতিকা বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, বসে আছো কেন, শুয়ে পড়ো। নীতিকা বলে, আমার আর ঘুম আসবে না। আমি বললাম, তাহলে চলো ছাদে যাই, ভোরের সূর্যোদয় দেখি। নীতিকা বলে, চলো তাহলে। এরপর দুজন ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি পূর্ব দিকের আকাশে সামান্য লালচে আভা দেখা যাচ্ছে। তার মানে সূর্য উঠতে এখনো বেশ সময় বাকি। এখনো অন্ধকার পুরোপুরি কাটেনি। ঠান্ডা বাতাস বইছে। ভোরের এই মিষ্টি বাতাসে প্রাণ জুড়িয়ে এলো। বেশ মনোরম পরিবেশ। নীতিকা বলে, আমার জীবনে এই প্রথম সূর্যোদয় দেখব। আমি বললাম, তাই বুঝি? আমি দেখেছি অনেকবার, তবে আজকের দেখাটা একটু অন্যরকম। নীতিকা বলে, অন্যরকম মানে? বুঝলাম না। আমি বললাম, এর আগে যতবার দেখেছি ততবার আমি একাই ছিলাম, কিন্তু আজ এই প্রথম তোমার সাথে সূর্যোদয় দেখব, তাই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। নীতিকা বলে, দুজন পাশাপাশি দাঁড়িয়ে সূর্যোদয়ের অপেক্ষা করছি, আর এটা সেটা নিয়ে গল্প করছি। হঠাৎ নীতিকা আমার হাত শক্ত করে ধরে বলে, এই, ওই দেখো, সূর্যোদয় হচ্ছে, কি সুন্দর, তাই না? এই বলে একদম আমার গা ঘেঁষে দাঁড়ায়। আমি সূর্যোদয় না দেখে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর মুখে খুশির হাসি। দুই হাতে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরেছে। সামনের ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে। ওকে দেখে আলাদা একটা অনুভূতি জেগে উঠলো আমার মাঝে। এর আগে এমন করে কাছ থেকে কখনো দেখিনি ওকে। হঠাৎ নীতিকার চোখ পড়লো আমার দিকে। সে ভেবেছে আমার হাত অমন করে ধরার কারণে আমি তাকিয়ে আছি। সে তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বলে, সরি, আসলে আমি বুঝতে পারিনি। মনে মনে অসন্তুষ্ট হলেও আমি বাইরে প্রকাশ করলাম না, বুঝতে দিলাম না আমার ভালো লেগেছিল। ততক্ষণে সূর্যোদয় হয়ে গেছে। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, সূর্যোদয় তো হয়ে গেছে, তাহলে এবার নিচে যাওয়া যাক। নীতিকা বলে, ঠিক আছে চলো। তারপর দুজন নিচে নেমে এলাম। এভাবে বেশ ভালোই কাটছে দিন। নীতিকা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হাদিসের বই পড়ে না, কারণ ওর বই পড়ার অভ্যাস নেই। তাই পরামর্শ নেওয়ার জন্য ওর চাচাতো বোন আসমাকে ফোন দিল। অনেকদিন পর নীতিকার ফোন পেয়ে আসমা রিসিভ করলো। আসমা বলে, আসসালামু আলাইকুম, কিরে কেমন আছিস? নীতিকা বলে, ওয়ালাইকুম সালাম, ভালো, তুই কেমন আছিস? আসমা বলে, আলহামদুলিল্লাহ, ভালো। তা হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়লো, নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছিস? নীতিকা বলে, সমস্যা বলতে সমস্যা, অনেক বড় সমস্যা, একমাত্র তুই পারিস সমাধান করতে। আসমা বলে, কি হয়েছে খুলে বলতো? নীতিকা বিয়ে থেকে শুরু করে সব খুলে বলল। সব শুনে আসমা তো অবাক, কারণ সে জানে না নীতিকার বিয়ে হয়েছে, আর নীতিকাও জানায়নি। আসমা একটু রাগের সাথে ঝাঁঝিয়ে বলে, তুই বিয়ে করে নিলি, অথচ আমাকে একটিবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কি তোর কেউ না?
সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি, কখনো নিজেদের মধ্যে গোপনীয়তা বলে কিছুই ছিল না। আর আজ এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই আমাকে বললি না। নীতিকা বলে, সরি বোন, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। দেখ, সবকিছু হঠাৎ হয়ে গেছে, তাই কাউকে জানাতে পারিনি। তবে আবার আমাদের বিয়ে হবে, খুবই ধুমধামের সাথে, তখন কিন্তু তোকে আসতেই হবে। আসমা গম্ভীর হয়ে বলে, আমি আসবো না। নীতিকা বলে, না আসলে উঠিয়ে নিয়ে আসবো। আসমা বলে, সে পরে দেখা যাবে, এখন বল তোর কি সমস্যা। নীতিকা বলে, অনন্তর খবর তো তুই জানিস, ও একটু ধার্মিক প্রকৃতির ছেলে, কিন্তু আমি তার বিপরীত। এখন সে আমাকে এক কথাই বলে দিয়েছে, ও যেমন মেয়ে পছন্দ করে আমাকে তেমনভাবে গড়ে উঠতে হবে, তা না হলে আমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নেবে না। কথাটা সে বিয়ের আগেই বলেছে আমাকে, কারণ সে রাজি ছিল না এই বিয়েতে। এক পর্যায়ে জোর করে ওকে বিয়ে করেছি, এখন আমাকে ওর মনের মতো হয়ে উঠতে হবে। আসমা বলে, বুঝলাম, ওর কেমন মেয়ে পছন্দ বলতো। নীতিকা বলে, এই যেমন ধর ধার্মিক প্রকৃতির মেয়ে, যার মাঝে সম্পূর্ণ গুণ থাকবে। আমি তোকে খুলে বলছি, বোরখা পরবে, নেকাব পরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, হাদিসের বই পড়ে দুনিয়ার সম্পর্কে জানবে, খুব লাজুক প্রকৃতির হবে, যে কথায় কথা লজ্জা পায়। এবার বুঝতে পেরেছিস কেমন মেয়ে ওর পছন্দ? আসমা বলে, বুঝতে পারলাম, এ তো খুব সহজ ব্যাপার, নিজেকে এমনভাবে তৈরি করে নে। নীতিকা বলে, আমার এসব ভালো লাগে না, এই ঘন্টার পর ঘন্টা হাদিসের বই পড়া। তুই তো জানিস আমি বই পড়তে একদম ভালোবাসি না, কিন্তু হাদিস না পড়লে আমি হাদিসের সম্পর্কে কিছুই জানতে পারবো না। আসমা বলে, তুই অনন্তকে ভালোবাসিস? নীতিকা বলে, আবার জিগায়, ভালোবাসি বলেই তো জোর করে বিয়ে করে নিলাম। আসমা বলে, তুই যদি ওকে ভালোবেসে থাকিস, আশা করি তুই পারবি। দেখ, স্বামীর ভালোবাসা জয় করার জন্য মানুষ কত কিছু করে, তুই তো শুধু বই পড়বি, তাও পারবি না ওর জন্য। দেখ, ইসলামের পথে চললে তোরই তো নিজের লাভ, তাহলে বাধা কোথায়? চিন্তা করিস না, তুই পারবি। নীতিকা মনে আশ্বাস নিয়ে বলে, আমি পারবো, নিশ্চয়ই পারবো। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। আমি তখন অফিসে নিজের চেম্বারে বসে ফাইল দেখছি। এমন সময় নীতিকা ফোন করলো। হঠাৎ অসময়ে ফোন এসেছে দেখে একটু অবাক হলাম, আবার চিন্তাও হচ্ছিল বাড়িতে কোনো সমস্যা হলো না তো। আমি ফোনটা রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। নীতিকা বলে, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? নীতিকা বলে, আলহামদুলিল্লাহ, তুমি কি দুপুরে আসবে? এই প্রথম নীতিকা ভালো আছির বদলে আলহামদুলিল্লাহ বলল, শুনে খুব খুশি হলাম। আমি বললাম, আসবো, তোমার কিছু লাগবে? নীতিকা বলে, না, তুমি সাবধানে এসো, এই বলে ফোন কেটে দিল। আমি মনে মনে ভাবছি, আজ হঠাৎ কি হলো, কখনো তো আমাকে দুপুরের আগে ফোন করে না। এসব কথা ভাবতে ভাবতে দুপুর হয়ে গেল। আমি বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। রুমে প্রবেশ করে দেখি নীতিকা নামাজ পড়ছে। ও নামাজ পড়তে পড়তে আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিলাম। নীতিকা নামাজ শেষ করে উঠে এসে আমি কিছু বুঝে ওঠার আগে হঠাৎ করে আমার পায়ে ধরে সালাম করে। সালাম করে উঠে আমাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। ক্ষণিকের জন্য আমি স্তব্ধ হয়ে যাই, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম শক্ত হয়ে। নীতিকা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আমার বুকে মাথা রাখে, যেন পরম শান্তি পাচ্ছে আমার বুকে মাথা রেখে। চোখের কোণে জল জমাট বেঁধেছে, আমার চোখ এড়ালো না, খুব মায়া হলো। কিছুক্ষণের জন্য ভুলে গেলাম আমার শর্তের কথা। আমি ওকে জড়িয়ে ধরে মাথায় চুমো খেয়ে বললাম, কি হয়েছে তোমার, কাঁদছো কেন তুমি? কেউ কিছু বলেছে? নীতিকা বলে, না। আমি বললাম, তাহলে কাঁদছো কেন, বলো আমাকে। নীতিকা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, খুব মিস করছিলাম তোমাকে, খুব মনে পড়ছিল, খুব ইচ্ছে করছিল তোমার সঙ্গ পেতে, আমি তোমাকে ভালোবাসি। আমি ওর কথার কোনো প্রত্যুত্তর করলাম না। কিছুক্ষণ পর আমি ওকে ছাড়িয়ে দিয়ে বললাম, আমার খুব খিদে পেয়েছে, খেতে দেবে? নীতিকা চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, চলো। তারপর দুজন নিচে নেমে এলাম। তারপর সবাই একসাথে বসে দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম। সবে মাত্র হাত ধুতে যাব বেসিনে, তখনই আমার ছোট বোন আনিকা হুড়মুড়িয়ে প্রবেশ করে বাড়ির ভেতর। প্রবেশ করেই আমাকে জাপটে ধরে। আমি ওর মাথায় আলতো করে চুমু খেয়ে বললাম, এতদিন পর বুঝি ভাইয়ের কথা মনে পড়েছে? আনিকা বলে, সব সময় মনে পড়তো তো, কিন্তু কি করব, আসতে দিলে তো আসবো। তারপর আমাকে ছেড়ে দিয়ে মা বাবার কাছে যায়। মা বাবা দুজন তো ওকে দেখে খুব খুশি। হঠাৎ আনিকার চোখ পড়লো নীতিকার দিকে। ওর দিকে তাকিয়ে থেকে মাকে বলে, মা, এ আপুটাকে আগে তো কখনো দেখিনি। মা বলে, এ হচ্ছে তোর ভাবি। এই কথা শুনে আনিকার চোখ কপালে ওঠে। সে অবাক হয়ে বলে, কি, ভাইয়া বিয়ে করেছে, অথচ আমি জানি না? মা বলে, বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে, তবে আবার ধুমধামের সাথে হবে। আনিকা আমাকে উদ্দেশ্য করে বলে, কি রে ভাইয়া, তলে তলে এত দূর, অথচ আমি জানি না? আমি কিছু বললাম না, কারণ আমার কাছে তার কোনো প্রশ্নের জবাব নেই। আনিকা এবার ছুটে নীতিকার কাছে গেল। তারপর নীতিকা কিছু বলার আগেই ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাবি? নীতিকাও আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আনিকা বলে, তোমার মতো একটা মিষ্টি ভাবি পেয়েছি, ভালো না থেকে পারি? বাড়িতে আমার একটা সঙ্গী হলো। এই বলে নীতিকাকে নিয়ে ওর রুমে চলে গেল। আমি কিছু না বলে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে হেলান দিয়ে বসে আছি বিছানায়, আর ভাবছি নীতিকার কথা। কয়েকদিনে মেয়েটা কি অদ্ভুতভাবে নিজেকে পরিবর্তন করেছে।
এখন ওকে দেখলে বোঝা যায় না যে ভার্সিটির একটা চঞ্চল মেয়ে ছিল সে। এত পরিবর্তন কি আমার জন্য? সত্যি কি ও আমাকে ভালোবাসে? মনে হয় হয়তো। এসব ভাবছি এমন সময় নীতিকা রুমে আসে, এসে আমার পাশে বসে। আমি বললাম, কেমন গল্প করলে আমার ছোট বোনের সাথে? নীতিকা বলে, বেশ ভালো, তোমার বোনটা অনেক ভালো। আমি বললাম এভাবে দুজন আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে আবার অফিসে চলে গেলাম। আমি চলে যাওয়ার পর নীতিকা একটা হাদিসের বই নিয়ে বসেছে, বিশ্বনবী ও মা আয়েশার জীবন কাহিনীর বই। বিসমিল্লাহ বলে পড়া শুরু করে। স্বামী স্ত্রীর সম্পর্ক যত বেশি মধুর হবে, তাদের সাংসারিক জীবন তত বেশি সুখ শান্তি অর্জন হবে। একটি সংসারের সুখ শান্তি নির্ভর করে অনেকটাই স্ত্রীর উপর, কারণ একজন স্ত্রী যদি তার স্বামীর দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে, তাহলে সেই সংসারটা আরও মধুর হয়ে ওঠে। এই কারণে প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর প্রতি কী কী দায়িত্ব রয়েছে তা জানা। একজন স্ত্রীর স্বামীর প্রতি অনেকগুলো দায়িত্ব ও কর্তব্য রয়েছে। স্বামীর প্রতি স্ত্রীর কী কী কর্তব্য আছে আসুন আমরা জানি। 1 নং, স্বামীর প্রতি স্ত্রীর অন্যতম একটি কর্তব্য হলো স্বামীর আনুগত্য করা, অর্থাৎ স্বামীর কথা মতো নিজের জীবনযাপন করতে হবে। একজন স্ত্রী যদি স্বামীর সঠিক আনুগত্য লাভ করতে পারে, তাহলে পরকালে সে জান্নাতে প্রবেশ করবে। এ সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। মুসনাদে আহমেদ, হাদিস 1661। অর্থাৎ এই হাদিস থেকে আমরা এই শিক্ষা লাভ করলাম যে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ ও রোজা রাখার পাশাপাশি স্বামীর আনুগত্য অর্জন করতে হবে, তাহলে আপনি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবেন। 2 নং, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্যগুলোর মধ্যে অন্যতম হলো স্বামীর আমানত রক্ষা করা। স্বামী যদি কোনো কারণে বাহিরে যায়, তাহলে তার অর্থ সম্পদ সঠিকভাবে পরিচর্যা করা, অর্থাৎ তার অর্থ সম্পদের দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাকে পালন করতে হবে। এছাড়াও বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে অশালীন কাজ থেকে দূরে রাখতে হবে, অর্থাৎ নিজেকে পরকীয়া থেকে সবসময় বিরত রাখতে হবে। 3 নং, একজন স্ত্রীর দায়িত্ব সবসময় স্বামীর বাধ্যগতভাবে চলা, অর্থাৎ ইসলামিক শরিয়া কাজে আপনাকে সবসময় স্বামীর বাধ্যগতভাবে চলতে হবে। তবে আপনাকে যদি স্বামী ইসলামিক শরীয়তের বাহিরে কোনো কাজ করতে আদেশ করে, অবশ্যই আপনাকে সেই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ আপনার স্বামী যদি নামাজ, রোজা, হজ, জাকাত, ফিতনা এগুলোর কাজের প্রতি আদেশ করলে অবশ্যই তা মেনে চলতে হবে। আবার সে যদি আপনাকে এগুলোর কাজ থেকে বিরত থাকতে বলে, তাহলে আপনাকে কোমল ভাষায় তাকে বোঝাতে হবে। স্বামীর প্রতি স্ত্রীর 10টি কর্তব্যের মধ্যে অন্যতম হলো এটি। 4 নং, আপনাকে অবশ্যই স্বামীকে সবসময় শ্রদ্ধা করতে হবে, এছাড়াও তাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। 5 নং, স্বামীর সাথে অবশ্যই আপনাকে সুন্দর ও ভালো ব্যবহার করতে হবে। স্বামী যদি কোনো কাজে ভুল করে, তাহলে অবশ্যই তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন। এইটুকু পরে বইটা বন্ধ করে বুকের সাথে চেপে ধরে ভাবছে, আমার কথা, তোমার কথা খুব মনে পড়ছে। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তবে আমি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করব। হাদিসের বইটা না পড়লে জানতেই পারতাম না স্বামীর প্রতি স্ত্রীরও কর্তব্য আছে। আমি অক্ষরে অক্ষরে পালন করব। শুধু একটি ইচ্ছা আল্লাহর কাছে, তিনি যেন সবসময় তৌফিক দান করে তোমার পাশে থাকার, তোমাকে ভালোবাসার। এসব কথা ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেল নীতিকা বুঝতেই পারেনি। সন্ধ্যার পর আমি বাসায় ফিরলাম। নীতিকা বসে আছে সোফায়, আমাকে দেখে সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর আমার পিছু পিছু রুমে চলে আসে, এসে আমাকে ঠান্ডা এক গ্লাস পানি এগিয়ে দেয়। আমি পানিটা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ল্যাপটপ নিয়ে বসে অফিসের কিছু কাজ শেষ করলাম। রাত 9টার দিকে রাতের ডিনার শেষ করলাম। আজ একটু টায়ার্ড লাগছে, তাই আর দেরি করলাম না, শুয়ে পড়লাম। নীতিকার সাথেও তেমন কথা হয়নি আজ। সেও চুপচাপ আমার অপর পাশে শুয়ে পড়ে। মাঝরাতে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে, বাইরে ঝড় বাতাস বইছে, পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে না, শরীরে গরম অনুভব করছি, তাই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে ডিমলাইটের আলোতে দেখি নীতিকা আমার টি শার্টের ভেতরে 2 হাত দিয়ে শুয়ে আছে। ওর মাথা আমার বুকে, আর আমার পায়ের উপর ওর পা, আর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। ব্যাপারটা কি হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। মাঝখানের বালিশগুলো গেল কোথায়? এপাশ ওপাশ চোখ বুলিয়ে দেখি বালিশগুলো মেঝেতে পড়ে আছে। বালিশগুলো কে ফেললো? আমি না ও? কে জানে বাবা, কিছু মাথায় আসছে না। তবে আমার কাছে নীতিকাকে বুকে পেয়ে বেশ ভালো লাগছে, অনেকটা শান্তি অনুভব করছি। আমি ধীরে ধীরে টি শার্টের ভেতর থেকে ওর হাত দুটো বের করে আমার উপরে রাখলাম, জড়িয়ে ধরার ভঙ্গিমাতে। ঠিক তখনই নীতিকা নড়ে চড়ে আমাকে জড়িয়ে ধরে। দুজনের শরীর এখন মিশে একাকার। মনের ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ইচ্ছে করছে ওকে আরও কাছে টেনে আরও আদর করি। ঠিক তাই করলাম। ওকে আমার বুকের সাথে চেপে ধরে আদর করতে থাকি। কপালে চুম্বো খেলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া পেলাম না। তার মানে সে গভীর ঘুমে মগ্ন। তাই আমি থামলাম না, ওর চোখের পাতায় চুমু এঁকে দিলাম। ধীরে ধীরে ওর ঠোঁটের কাছে আসলাম, আলতো করে ঠোঁটে কিস করলাম। ঠোঁটে কিস করার সাথে সাথে নীতিকা কেঁপে উঠল। মনে মনে ভাবছি, এই রে বুঝি জেগে উঠল। সরে যাওয়ার আর সময় পেলাম না।
হঠাৎ নিতিকা চোখ খুলে আমাকে ওই অবস্থায় দেখে যা করলো সেটা হয়তো আশা ছিল না, আর এমনটা হবে সেটাও বুঝতে পারেনি। ওর ওই কাণ্ড দেখে আমি ভেবাচাকা খেয়ে যাই, রাগে আমার মাথায় রক্ত উঠে যায়। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।